সন্তানের এত বড় অপারেশনে মায়ের তো অবশ্যই প্রয়োজন। তাই রুহুল আমিন নিজেকে শক্ত রেখে নিজের স্ত্রীকে জানালেন মেয়েকে নিয়ে যেন তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। অনন্যার বাবার বাড়িতেও জানিয়ে দিলেন দুঃসংবাদটা। সবাই যে যার স্থান থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রত্নার মনসুরা বেগম কাঁদতে কাঁদতে হাসপাতালে ঢুকলেন। ওদের আর বুঝতে বাকি নেই গুরুতর কিছু একটা হয়েছে। মনসুরা বেগম ছেলেকে দেখে ভীষণ ভেঙে পড়লেন। রত্নাও ভেঙে পড়ল ভীষণ। রিফাত মানুষটা সবার এতটা প্রিয় যে সবাই ভেঙে পড়ল। কে কাকে সামলাবে? অনন্যার পরিবারের সবাই এলো, হয়তো বেশ সাহস দিতে পারতো তাদেরকে। অনন্যার বাবা ভাইয়েরা রুহুল আমিনকে সামলাতে পারবে। অ্যাক্সিডেন্টে আহত হয়েছে মূলত তিনজন। দুটো মোটর বাইক আর ট্রাকের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে একটা মোটরসাইকেল ছিল রিফাতের, সে ছিল একাই। অপর মোটরসাইকেলে দুইজন ছিল। সেই মোটরসাইকেল চালকের তেমন কোনো ক্ষতি হয়নি। সে নিজেকে সেভ করে নিয়েছে কোনোভাবে। আল্লাহ তার সহায় ছিল। সামান্য কিছু আঘাত পেয়েছে, যা সেরে উঠবে কিছু ওষুধ খেলে লাগালেই। তবে পিছনের ব্যক্তি গুরুতর আহত হয়েছে। রিফাতের অবস্থা একটু বেশি গুরুতর। সে মাথায় আঘাত পেয়েছে। ভুলবশত আজ সে হেলমেট ব্যবহার করেনি। সচরাচর সে এমন ভুল করে না। কাছে পিঠে কোথাও গেলে হেলমেট ব্যবহার করে, তবে বাইক চালায়। আজ তাকে বিপদ ডাকছিল বলে হয়তো সে ভুলে বসেছে। অপরে আহত ব্যক্তির চেতনা ফিরে এসেছে। ডাক্তার নার্সদের মুখে শোনা গেছে তার একটা হাত ভেঙে গেছে, আর একটা পায়ের এক্স-রেতে 2 জায়গা ফাটল পাওয়া গেছে। ঘণ্টা দিনেক পর অনন্যার বাড়ির মানুষজন সবাই ঢুকলো হাসপাতালের ভিতরে। তাদের পেয়ে অনন্যা সহ তার শ্বশুর শাশুড়ি কিছুটা শক্তি খুঁজে পেল যেন। কান্না করার জন্য কাঁদ পেলেন। রুহুল আমিন এবার নিজেকে ছেড়ে দিলেন। এ দুটোর সময় বহু কষ্টে নিজেকে আটকে রেখেছিলেন। অনন্যার পরিবারের সকলের চোখেও পানি, কিন্তু তাদের সামলাতে হচ্ছে সবাইকে। অনন্যার চোখে পানি ছেড়ে দিয়ে বলো, মা, ও মা, আমাকে কেন এত অপেক্ষা করতে হয় ভালো কিছুর জন্য? সব ওদিকে শুধু আমারই কেন? মনসুরা বেগম এত কষ্টের মাঝেও তিনি তার প্রিয় পুত্রবধূর মাথাটা নিজের বুকে নিয়ে কাঁদলেন। বললেন, আল্লাহকে ডাক মা, আমাদের সবার ভালোবাসার দোয়ায় ও ঠিক ফিরে আসবে সুস্থভাবে। আকলিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। অনন্যা বাবাও সান্ত্বনা দিলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে মা। আল্লাহকে ডাকো, তিনি সব কিছু ঠিক করে দিবেন। অনেক অপূর্ব রিফাতের অপারেশন সম্পূর্ণ প্রস্তুত নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। অনেকক্ষণের মধ্যে অনন্যার নজর আটকে গেল। স্ট্রেচারে করে তার জীবনসঙ্গীকে অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই সেই রুমের দরজাটা বন্ধ হয়ে গেল। হাসপাতালের করিডোরে যেন হঠাৎ করে অচেনা হয়ে গেল অনন্যার কাছে। সাদা দেওয়াল, টকটকে আলো, চারপাশে মানুষের যাতায়াত, সব কিছু কেমন নিঃশব্দ অথচ ভীষণ কোলাহলময়। অপারেশনের থিয়েটারের সামনে লাল আলোটা জ্বলে উঠতেই অনন্যার বুকটা ধক করে উঠল। রিফাত ওই বন্ধ দরজার উপরে। রুহুল আমিন চুপচাপ বসে আছেন, চোখ দুটো বন্ধ। ঠোঁট নাড়ছেন, হয়তো দোয়া করছেন, হয়তো নিজের শক্তিটুকু আঁকড়ে ধরে আছেন। মনসুরা বেগম বারবার আল্লাহর নাম নিচ্ছেন। রত্না তার হাত চেপে ধরে বসে আছে, যেন একটুখানি শক্তি ছড়িয়ে দিতে পারে। অনন্যা চেহারের এক কোণে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না। তার দুহাত নিজের বুকের উপর জোড়া করা। চোখ বন্ধ করলেই রিফাতের হাসিমুখ ভেটে উঠছে। মন কাড়া হাসি দিয়ে বলছে, ম্যাডাম এত চুপ কেন? এই যে আমি আছি, ভয় কিসের? অনন্যার মনটা এতটাই ছটফট করছে, তার ইচ্ছে করছে রিফাতকে এখনই জড়িয়ে ধরে বলতে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। তার ভীষণ ইচ্ছে করছে রিফাতের মুখে ম্যাডাম ডাকটা শোনার জন্য। চোখে কোণ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ল। আল্লাহ, আপনি তো সব জানেন। আপনি তো জানেন আমি কতটা ভয় পাচ্ছি। আপনি আমার রিফাতকে ফিরিয়ে দিন। সময় যেন এগোয় না, ঘড়ির কাঁটা থেমে আছে মনে হয়। 1 ঘন্টা 2 ঘন্টা শুধু দরজার দিকে তাকিয়ে থাকা, আমার চোখ নামিয়ে নেওয়া। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজাটা খুলে গেল। সবাই একসঙ্গে দাঁড়িয়ে পড়ল। ডাক্তার বেরিয়ে এলেন, মুখে ক্লান্তি, তবে চোখে ছিল স্বস্তির আভাস। রাহুল আমিন এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডাক্তার, আমার ছেলে? ডাক্তার বলেন, অপারেশন সফল হয়েছে। মাথায় আঘাতটা আমরা সামাল দিতে পেরেছি, তবে এখনও 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। এই কথাটা শুনে মনসুরা বেগম সিজদায় বসে পড়লেন। রত্না ফুঁপিয়ে উঠল। রুহুল আমিনের 2 চোখ ভরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। অনন্যা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করে তার বুকটা হালকা হয়ে এলো। পা দুটো কাঁপছে, তবুও সে দাঁড়িয়ে আছে। আইসিইউর কাছের বাইরে দাঁড়িয়ে অনন্যা রিফাতকে দেখল। শরীরের কতগুলো অপরিচিত তার
মুখে মাস্ক, তবুও সে তার মানুষটাকে চিনতে ভুল করলো না। চোখে পানি জমে উঠল আবার। ফিসফিস করে বলল, কোনো ইশারা না দিয়ে আপনি আমাকে অপেক্ষা করালেন। আমি অপেক্ষা করতে? আপনি কথা দিয়েছিলেন ফিরে আসবেন, এখন কথা রাখার পালা আপনার। অনন্যার সূক্ষ্ম নজরে পড়ল হালকা নড়ল রিফাতের আঙ্গুল। অনন্যার বুকের ভেতর কেঁপে উঠল। হয়তো আল্লাহর পক্ষ থেকে ছোট্ট একটা বার্তা, তোমার ধৈর্যের পুরস্কারে তুমি পাবে। হয়তো রিফাত অবচেতন হয়েও তার শখের নায়কে খানিক ইশারা করছে, শান্ত হও, আমি আছি। দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে এলো। অনন্যার চোখ বন্ধ করে মনে মনে বলল, রিফাতই আমার প্রতীক্ষার পুরস্কার। হে দয়াময়, আপনার দেওয়া এই পুরস্কার আমার সারা জীবন যত্নে রাখার তৌফিক দিন, আমিন। অনন্যার চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করার মুহূর্তে তার কানে ভেসে এলো পরিচিত একটা কণ্ঠস্বর, অনন্যা তুমি এখানে? হঠাৎ অনাকাঙ্ক্ষিত পরিচিত কণ্ঠস্বর শুনে অনন্যা একটু কেঁপে উঠল। চোখ জোড়া খুলে ঘুরে তাকালো সে। তার সামনে দাঁড়িয়ে আছে এক সময়ে এক ঘরের আপন মানুষ, রিহানা। সে যে বিয়ের সময় এসেছিল, এরপর আর কথাও হয়নি, দেখাও হয়নি। আজ অনেকগুলো দিন পর অনাকাঙ্ক্ষিত স্থানে অনাকাঙ্ক্ষিত দেখা হলো। রিহানার চোখে মুখে ক্লান্তি। আপু তুমি এখানে? সবাই ঠিক আছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, তবে ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে তাই দেখতে এলাম। কিন্তু তুমি এখানে কেন সেটা তো বললে না। ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে অনন্যা খানিক অবাক হলো। সে ভীষণ কৌতূহল হয়ে বলল, আর রিহানের ভাই তো রাজীব, তার তো বিদেশে থাকার কথা। কৌতূহল জমিয়ে না রেখে বলল, কার অ্যাক্সিডেন্ট হয়েছে আপু? রিহানা অনন্যাকে দেখল, মেয়েটা ভীষণ কৌতূহল হয়ে পড়েছে। সে ভাবলো অনেক কিছুই, যে ভাবনার কোনো মূল্য এখন আর নেই। ক্লান্তিমাকে একটা হাসি দিয়ে রিহানা বলল, আমার ভাইয়া রাজীবের। কিন্তু আপু ওনার তো এখন বিদেশে থাকার কথা। রিহানা অনন্যার কাঁধে হাত রেখে বলল, সে অনেক কথা বোন, তোমাকে আমি বলবো সময় করে। তোমার নিশ্চয়ই শোনা উচিত, কিন্তু তুমি হাসপাতালে কেন? অনন্যার চোখে পানি চলে এলো রিফাতের কথা বলতে গিয়ে। তবু নিজেকে সংযত করে বলো, আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে আপু। উনি মাথায় আঘাত পেয়েছেন, ওনার অপারেশন হয়েছে তাই আইসিইউতে রাখা হয়েছে। রিহানা কৌতূহল হয়ে বলো, আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে দুজন খুব গুরুতর আহত হয়েছে, সেখানে একজন তোমার হাজবেন্ড? হ্যাঁ আপু। আরেকজনকে তুমি জানো? না, আমার হাজবেন্ডকে নিয়ে ভীষণ ভেঙে পড়েছি, তাই জানা হয়নি। কর্তৃপক্ষ তো বলেছিল লোকটার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এতক্ষণে নিশ্চয় চলে এসেছে। হ্যাঁ অনন্যা চলে এসেছে, আর আমিও সেই পরিবারেরই লোক। অনন্যা যেন একটা ঝটকা লাগে মনে। মানে? সে অপর ব্যক্তিটি আমার ভাইয়া রাজীব। রিফাতকে আইসিইউ থেকে বের করলো, সে কেবিনটা রাখা হবে। সেখানে অনন্যার পরিবার, রিফাতের পরিবার রয়েছে। অনন্যার ভাই ভাবিরা তাদেরকে জোর করে সেখানে বিশ্রামের জন্য নিয়ে গিয়েছে। শুধু অনন্যা আর রুহুল আমিন আইসিইউর সামনে দাঁড়ানো ছিলেন। রুহুল আমিন কিছুক্ষণ থেকে তিনিও চলে যান মেয়েটাকে একটু একা ছেড়ে দিয়ে। আইসিইউ দরজার কাছ থেকে প্রিয় মানুষকে দেখে একটু নিজেকে শান্ত করুক ভেবে তিনি আর একটাখানায় অপেক্ষা করলেন না। তখনই রিহানার সঙ্গে অনন্যার দেখাটা হয়ে যায়। অপূর্ব ওই দিকটার সামনে অনন্যার খোঁজে এখানে এলে দেখতে পায় রিহানাকে। সেও বেশ অবাক হয়। অপূর্ব তাদের দিকে এদিকে এগিয়ে যায়, বলে, আপনি এখানে? অনন্যা অপূর্বকে সব কিছু খুলে বলে। অপূর্ব রিহানাকে এড়িয়ে যেতে চায়, তাই অনন্যাকে বলে, বোন তোর এখন বিশ্রাম নেওয়া উচিত। রিহানার ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। তোমার ওপর দিয়ে বেশ ধকল গিয়েছে, আমি বরং যাই, ওদিকে দেখি কি অবস্থা। আইসিইউর সামনে রাখা কয়েকটা চেয়ার, সেখানে একটা চেয়ারে অনন্যা বসে পড়ে। অপূর্ব এগিয়ে যায় অনন্যার কাছে, মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবি বোন, চল কিছু খেয়ে নিবি, একটুখানি বিশ্রাম নে। রিফাত এখন বিপদমুক্ত, সব কিছু ঠিক হয়ে যাবে। না ভাইয়া, ওনার সঙ্গে কথা না বলে আমার গলা দিয়ে খাবার নামবে না। তোমরা তো সকলে না খেয়ে আছো, সেখানে আমাকে এ কথা বলছো কি করে বলো তো? অনন্যার কথায় অপূর্ব আর কিছুই বলে না, শুধু নিঃশব্দে তার দিকে তাকিয়ে রয়। কী বা বলবে এই অবস্থায়? রিহানা তার ভাইয়ের জন্য বর্দাকিত কেবিনে গেল, সেখানে তার মা রুকসানাও রয়েছে। রাজীবের ফোন থেকে তখন লোকজন রাজীবের মায়ের ফোনে ডায়াল করেছিল। এরপরে রিহানা, তার স্বামী আর রাজীবের মা তিনজনই ছুটে আসে। রিহানা উদাসীন অন্যমনস্কভাবে তার মায়ের পাশে বসে পড়ল। রুকসানা মেয়ের মুখে অন্যরকম ভাবভঙ্গি থেকে জিজ্ঞেস করে, কী রে, কী হয়েছে? মা, অনন্যার সঙ্গে দেখা হয়েছে। অনন্যার নাম শুনে চমকে ওঠে রুকসানা। অনন্যা? হ্যাঁ।
রাজীব সেও চোখ মেলে মাথা ঘুরিয়ে তাকায় বোনের দিকে। অনন্যা নামটা একটা সময় তার কাছে ভীষণ বিরক্তিকর ছিল, বোঝা ছিল। এরপর অনন্যা চলে গেল, যেন সে অনেকটা হালকা হয়ে যায়, ভুলেই যায় অনন্যা নামটা। তবে আজকাল ঘরে ফিরে সেই অনন্যা মাথাচাড়া দিয়ে ওঠে। আবারও সেই অতীতের নামটা তার সামনে চলে এলো। শুধু নামটাই না, মানুষটা নাকি এখন একই হাসপাতালে আছে, ভীষণ কাছাকাছি। রাজীব ভাবলো, এইবার কি দেখা হবে মেয়েটার সাথে? না আবার বলো, ভাইয়ের সঙ্গে সে আর একটা লোক গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, ওইটাই অনন্যার স্বামী। রুকসানা মেয়ের হাত ধরে বলল, চলো না মেয়েটাকে গিয়ে একটু দেখে আসি। এখন না মা, ওনার অবস্থা খুব একটা ভালো নয়, পরে দেখা করো। কেউ কাছে দরজার দিকে তাকে অনন্যা বসে আছে, ভেতরে রিফাত নিঃশব্দে শুয়ে। চারপাশে যন্ত্রের শব্দ, এই শব্দগুলো যেন এই মুহূর্তে তার জীবনের ছন্দ হয়ে গেছে। মনসুরা বেগম, রুহুল আমিন তারা আবারও এসেছেন ছেলেকে এক নজর দেখার জন্য। একজন নার্স বেরিয়ে এলো, বলল, রিফাত আহমেদের অ্যাটেন্ডেন্টকে। অনন্যা হুড়মুড় করে উঠে দাঁড়ালো, কাঁপা গলায় বলল, আমি ওনার স্ত্রী। উনি সাড়া দিচ্ছেন, তবে এখনও পুরোপুরি ওনার সঙ্গে কথাবার্তা কিছুই বলা যাবে না। চাইলে 5 মিনিটের জন্য যে কোনো একজন দেখা করে আসতে পারেন। এই কথাটি শুনতেই অনন্যার চোখ ভিজে উঠল। অনন্যা মনসুরা বেগম রুহুল আমিনের দিকে অসহায় চোখে তাকালো। মনসুরা বেগম অনন্যার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যা মা, দেখা করে আয়, নিজেকে শান্ত কর। অনন্যা ভীষণ কান্না পেল। এই মানুষগুলো ভালোবাসার প্রতিদান সে যথাযথ দিতে পারবে তো? নার্স তাড়া দিয়ে বলল, আসুন আমার সঙ্গে তাড়াতাড়ি। অনন্যা দুর্বল পায়ে আশার আলো পেতে এগিয়ে গেল। অনন্যা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। ভেতরটা ধকধক করছে। কাছে গিয়ে রিফাতের মুখের দিকে তাকাতেই চোখের পানি আর আটকে রাখতে পারল না। হাতের একটা হাত অনন্যা 2 হাতে আঁকড়ে ধরলো। আস্তে আস্তে ভাঙা গলায় বলল, রিফাত আপনি আমার এত কঠিন প্রতীক্ষা কেন দিলেন? খুব ধীরে চোখ খুলো রিফাত, ঝাপসা চোখে সব কিছু বোঝার চেষ্টা করলো। ভাঙা কণ্ঠস্বর, ভাঙা ভাঙা একটা শব্দ যা অনন্যার বুকে শীতল বয়ে যায়। এই তো সেই ডাক, সেই কণ্ঠস্বর। শুনতে তাকে বেশ অপেক্ষা করতেই হয়েছে। তুমি কি আমার নাম ধরে ডাকলে? হ্যাঁ প্লিজ, আপনি শান্ত হন, বিশ্রাম নিন, আমি আছি এখানে। জানো, ভীষণ ভয় পেয়েছিলাম। পাশ থেকে নার্স ধমক দিয়ে উঠল, আপনি কথা কেন বলছেন? এমন হলে আপনাকে পরিবার থেকে আরও অনেকটা সময় দূরে রাখা হবে। পাশ থেকে নার্স ধমক দিয়ে উঠল, আপনি কথা কেন বলছেন? এমন হলে আপনাকে পরিবার থেকে আরও অনেকটা সময় দূরে রাখা হবে। রিফাত কষ্ট করে আরও বলল, ওনার কথা শুনুন না ম্যাডাম, আমার বুকের উপর একটুখানি তোমার মাথাটা রাখো। আমার বুকের ভেতরটা ভীষণভাবে খা খা করছে, খুব কষ্ট হচ্ছে। তুমি একটুখানি মাথা রাখলে আমার ভয় কষ্ট সব কিছু কেটে যাবে। কিছু বলতে যাচ্ছিল, অনন্যা তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ কিছু মনে করবেন না, আমার মনে হয় এখন ওনার মতো মতো কিছু করা উচিত। আর 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 এতে ওনার কোনো ক্ষতি হবে না নিশ্চয়ই। বলে অনন্যা খুব সাবধানে তার মাথাটা রিফাতের বুকে রাখলো। অনন্যা খুব সাবধানে মাথাটা রিফাতের বুকে রাখলো। যন্ত্রের শব্দের মাঝেও সে অনুভব করলো বুকের ভেতর থেকে আসা দুর্বল হৃদস্পন্দন। এই স্পন্দনটা যেন তাকে আবার শক্ত করে ধরলো জীবনের সঙ্গে। রিফাত ভাঙা গলায় আফসোসের সুরে বলল, আজ তুমি নিজে থেকে আমার বুকে মাথা রাখলে, অথচ আমি তোমার শক্ত করে জড়িয়ে ধরতে পারলাম না। আপনার এখন কথা বলা নিষেধ, দয়া করে কথা বলবেন না, তাহলে কিন্তু আমি চলে যাব। কথা বলার জন্য আমার অনেক সময় পাবো। তুমি আমার সামনে পড়েছ আর আমি কথা বলিনি, এমন কোনো দিন হয়েছে বলো তো? সে তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমাকে তো জ্বালাতেই থাকলাম। কথা বলনি তো? আজ আপনার সঙ্গে আমার অনেক আগেই দেখা হয়েছিল, আপনি নিস্তেজ হয়ে পড়েছিলেন, আমার সঙ্গে একটু কথা বলেননি। আপনি আমার সঙ্গে যদিও কথা দেরিতে বলতেন, হয়তো আমি আরও ভেঙে পড়তাম। আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে হয়তো সামলাতে পারতাম না। অনন্যার আবেগময় কথা শুনে রিফাতের চোখের কোণায় হয়তো একটুখানি পানি জমলো। বলল, আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তোমার সঙ্গে হয়তো এই জন্মে আর দেখা হবে না। অনন্যার সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো, কাঁপা গলায় বলল, এমন কঠিন কথা বলবে না, আমার ভীষণ কষ্ট হয়। এমন সময় নার্স এসে বলল, এবার আপনাকে বাড়ি যেতে হবে। ডাক্তার তাকে চিকিৎসা করে কেবিনে দেওয়ার পরে আপনার যত কথা আছে বলবেন। অনন্যা অনিচ্ছার স্বরে বলল। রিফাত বাচ্চাদের মতো আবদার করে বলল, তুমি আমার পাশে থেকো, চলে যেও না। অনন্যা রিফাতের হাত ধরে বলল, আমি আছি এই ঘরের দরজার সামনে, আমি আপনার জন্য অপেক্ষা করব।
রিফাত অসহায় চোখে তাকিয়ে রয় অনন্যার দিকে। আইসিইউর বাইরে বের হতে সবাই অনন্যার দিকে তাকিয়ে রইল। তার চোখের পানি, মুখে প্রশান্তি, সব মিলে যেন ভেতরে খবরটা স্পষ্ট করে দিচ্ছিল। মনসুরা বেগম এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আর ছেলেটা কেমন আছে মা? অনন্যা অসহায় মুখে ক্লান্ত মাখা হাসি দিয়ে বলল, উনি কথা বলছে আম্মু। উনি আমাকে ওনার পাশে থাকতে বলেছিলেন, উনি আমাকে থাকতে দিল না। বলতে বলতে কেঁদে দিল অনন্যা। এই কথাটি শুনে রুহুল আমির চোখ তুলে আকাশের দিকে তাকালেন। দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো বুকের ভেতর থেকে। মনসুরা বেগমও কেঁদে ফেললেন, বললেন, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমার ছেলেটাকে ফিরিয়ে দিয়েছেন। আমার ছেলেটা কথা বলেছে। অপূর্ব চাপা স্বরে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করেছেন। অনন্যা বলল, ওনাকে কেবিনে দেওয়া পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব। অনন্যা যে এখান থেকে নড়বে না, এই বিষয়ে সবাই বেশ ভালোই অবগত হয়েছে, তাই আর কেউ কিছু বলল না। একই হাসপাতালের অন্য প্রান্তে এক কেবিনে রয়েছে রাজীব। তার একটা পা ভীষণ বাজেভাবে ভেঙে যাওয়ার, চলাফেরা করতে অক্ষম সে। ঠিক হতে অনেক সময় লাগে যাবে। এখন সে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। চোখ বন্ধ করে সে ভাবছে অনেক কিছুই। ভাবনার এক পর্যায়ে বহু বছর আগেই এক কিশোরী কন্যার মুখ থেকে স্মৃতিতে ভেসে ওঠে। চোখ জোড়া খুলে সে জানালার বাড়ি খোলা আকাশের দিকে তাকায়। অন্যমনস্ক বলে ফোনে, অনন্যা কি এখনো খুব বাজে আছো? অন্যমনস্ক বলে ফেলে, অনন্যা কি এখন খুব ভালো আছে? চমকে উঠে রিয়ানা রাজীবের দিকে তাকিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? রাজীব নিজেও চমকায়। ধীরে ধীরে চোখ জোড়া আবার বন্ধ করে বলে, জানি না, যাকে নিয়ে কখনো ভাবিনি, আর সেই মুখটা কেন এত স্পষ্ট আমার কল্পনায়। হয়তো প্রতীক্ষার আর স্থান বদল করেছে। রিহান আর কিছুই বলো না, তার ভিতরে অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো। রাজীব আবার বলো, আজ মনে পড়ছে সেই কথাটা অনন্যা বলেছিল না, একদিন তাকে মনে পড়তেই হবে। পড়ছে তো মনে। আচ্ছা, একটা কথা বলতো, ওর স্বামীর অ্যাক্সিডেন্ট শুনে কি ও ভীষণ ভেঙে পড়েছিল? কাঁদছে ও? রুমাইছা বেগম ছেলে দিকে তাকিয়ে কথাগুলো বললেন। রুকসানা বেগম ছেলে দেখে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস পেলেন। রিহানও ভাইয়ের দিকে শুধু তাকিয়ে রইল, বলার মতো কিছুই খুঁজে পেল না। এতটা দিন পর্যন্ত সেই ভাইটার সঙ্গে বিন্দুমাত্র কথা বলেনি, একটা শব্দও ব্যয় করেনি। আর সেই ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে না এসে আর পারল না। রক্তের টান হয়তো অন্যায়ের মাসুল যে তার ভাই এমন ভাবে দেবে তা সে কল্পনাও করেনি।